চট্টগ্রাম শহরের আনাচে কানাচে ঘোরাঘুরি করার পর রাত 10টার দিকে বাড়িতে ফিরে আসে ওরা দুজন। মেঘালয় বাইক থেকে আলোকে নামিয়ে দেয় বাড়ির মূল ফটকের সামনে। আলো চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে মেঘালয় গ্যারেজে বাইক রেখে চলে এলো। আলোর হাতটা ধরে বলল, তোমার শাশুড়ি এখন আমাকে অনেক বকবে, বাট তুমি এসবে পড়বে না, সোজা আমাদের রুমে চলে যাবে। কথাগুলো বলতে বলতে মেঘালয় হেসে ফেলল। সে যেন দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। আলো বোকার মতো তাকিয়ে রইল। মানুষটার এত রূপ, যাকে কখনো কখনো মনে হয় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, কখনো মনে হয় সে দুষ্টুমিতে মেতে থাকা একজন টিনেজ ছেলে। ওরা বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলোর সামনে আর পিছনে মেঘালয়, মাহরিন এবং মাসফি ড্রয়িং রুমে বসেছিল। ওদের দুজনের পায়ের প্রতিধ্বনিত শুনে মাহরিন এবং মাসফি ঘাড় ফিরিয়ে তাকালো। আলো ঢোক গিলল, তারপর মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় চোখের ইশারায় আলোকে রিল্যাক্স থাকতে বলল এবং ঘরে চলে যেতে বলল, কিন্তু আলো নাছর বান্দা, সে মাথা নাড়িয়ে বোঝালো যে যাবে না। অগত্যা মেঘালয় কাঁধ ঝাঁকিয়ে হেঁটে গিয়ে মাহরিনের পাশে গিয়ে বসল। মাহরিন মেঘালয়ের কান টান দিয়ে বলল, পাজি ছেলে, এমন অবস্থায় কেউ বাইকে ওঠায় বউকে? আবার 6 ঘন্টার মতো বাইরে ছিলি, মানে তোর কি বুদ্ধিশুদ্ধি লোপ হয়ে পেয়েছে মেঘ? মেঘালয় হাসতে হাসতে তার কান টেনে ধরে রাখা মাহরিনের হাতের উপর হাত রেখে বলল, প্রেম তো কখনো করিনি, তাই মন চাচ্ছিল প্রেম প্রেম খেলা করি, তাও আবার তোমার মেঘালয়ের বইয়ের সঙ্গে। মেঘালয়ের শেষ কথাটি শুনে মাহরিন মাসফি হেসে ফেলল। আলো ঠোঁট কামড় দিয়ে হাসি চেপে রাখল। ঠোঁট কাটা মানুষ একটা, কখন কি বলতে হয় এটাও জানে না। 2 দিন পর মাহরিনের কাছে থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলো। মেঘালয় হসপিটাল থেকে বাসায় ফিরেনি এখনও। কলেজ ছুটি হওয়ার সময় পেরিয়ে এখন প্রায় বিকেল 3টা। মাহরিন আলোর নাম্বারে বেশ কয়েকবার কল করলো, কিন্তু আলো কল রিসিভ করছে না। মাহরিন দিশেহারা বোধ করছে। বাড়িতে মাসফি নেই। এদিকে মাহরিনের শরীর তেমন সুস্থ না, তবুও আলোর খোঁজে বাসা থেকে গাড়ি নিয়ে বের হলো মাহরিন। কলেজের সামনে এসে গাড়ি থামার পর মাহরিন গাড়ি থেকে কলেজের ভিতরে গিয়ে আলোর খোঁজ খবর নিল, অথচ খবর পেল আলো কলেজ থেকে বেরিয়ে গেছে প্রায় আধ ঘন্টা আর সময়ের আগে। এসব শুনে মাহরিনের যেন দুশ্চিন্তা আরও বেড়ে গেল। মোবাইল ফোন ব্যাগ থেকে বের করে মেঘালয়ের কাছে কল করল। মেঘালয় যখন হসপিটালের করিডোর ধরে দোতলার দিকে যাচ্ছিল, এমন সময় তার মোবাইলে ফোন বেজে উঠল। মেঘালয় রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর অ্যাপ্রনের পকেট থেকে মোবাইল ফোন বের করে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার মায়ের কণ্ঠস্বর, আলো এখনো বাসায় ফেরেনি। আমি কলেজ সহ আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিয়েছি। আলো ছুটি হওয়ার আধ ঘন্টা আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। আমি এখন কি করব মেঘালয়? আলো কল রিসিভ করছে না। আলোর মায়ের কাছে কল করেছিলাম, সীতার আপা তো বললেন আলো সেখানেও যায়নি। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মাহরিনকে কিছু বলার সাহস যেন নিজের মধ্যে সঞ্চয় করতে পারছে না। মেঘালয়ের দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে মাহরিন কল কেটে দিল। মেঘালয় এক হাত দিয়ে কপালের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে পেছনে ঘুরে দাঁড়াতেই কেউ মেঘালয়ের খুব সামনে এসে দাঁড়িয়ে বলল, ডাক্তার সাহেব, সঙ্গে আমার মোবাইল আনিনি। আপনাকে খুঁজে বের করতে আমার যে কি কষ্ট করতে হলো। মেঘালয়ের সামনে দাঁড়িয়ে আলো অনবরত কথা বলেই যাচ্ছিল।
মেঘালয় অবাক হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। মানে সে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে আলো দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছেন না যে? আমি হসপিটালে আসাতে রাগ করলেন? মেঘালয় আশেপাশে তাকালো, দেখলো দু একজন ছাড়া তেমন কেউ নেই এখন এই দিকটাই। আলোর হাত ধরে খুব কাছে এনে দাঁড় করালো, তারপর ফিসফিস করে বলল, পাবলিক প্লেস যদি না হতো তাহলে তোমাকে। বাকি কথা বলতে পারল না মেঘালয়, তার আগেই আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল, জন্মদিনের শুভেচ্ছা আমার ডাক্তার সাহেব। মেঘালয় অবাক হয়ে তাকালো আলোর মুখের দিকে। একের পর এক সারপ্রাইজ যে তার হজম হচ্ছে না। দুটো ডোক গিলে আলোর হাতটা মুঠোয় নিয়ে বলল, তোমার অনুপস্থিতিতে আমি ভীষণ দুর্বলতা অনুভব করি, মিথ্যাবতী। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মানুষটার শুকনো মুখটা যেন তার অস্থিরতার সাক্ষী। আলোর ইদানিং নিজের ভাগ্যকে নিয়ে ঈর্ষা হয়। মেঘালয়ের মতো মানুষ যে তার হবে কখনো সে তো কল্পনাও করেনি, কারণ মেঘালয়ের মতো মানুষ তার যোগ্যতার বাইরে ছিল। আলো এবং মেঘালয়ের এর পরের দিনগুলো ভীষণ ব্যস্ততায় কেটে যেতে লাগলো। আলোর এসএসসি পরীক্ষার সামনে। মেঘালয়ের ইন্টার্নের প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেছে, তাই সামনের মাসগুলোতে ব্যস্ততা ক্রমশ বাড়ছে। তানিয়া দেশে ফিরে এসেছে 15 দিন আগে। তানিয়া দেশের আসার 1 সপ্তাহ পর মাসফি মারিনকে নিয়ে ইন্ডিয়ায় চলে যায়। সেখানে যাওয়ার পর মাহরিনের চিকিৎসা শুরু হয়ে গেছে, বাকিটা আল্লাহর ভরসা। মেঘালয় যখন বাড়িতে না থাকে তখন একা বাড়িতে দুজন গর্ভবতী নারী গুটুর গুটুর আলাপ করে। তানিয়া ইনিয়ে বিনিয়ে তার বাবার বাড়ির দিকে ঐশ্বর্য নিয়ে আলাপ করে। আলো নীরব শ্রোতার ভূমিকা পালন করে তখন। আবার মাঝে মাঝে আলোর পড়াশোনায় সাহায্য করে তানিয়া। রান্নাবান্নার দিকটা কাজের মহিলা দুজন সামলায়। তানিয়া রান্নাবান্নার ধার কাছে যায় না, আর আলো বাধ্য হয়ে যেতে পারে না। তার মর্নিং সিকনেস এতটাই প্রকট আকার ধারণ করেছে যে সে মেঘালয়কে কাছে ঘেঁষতে দেয় না। মেঘালয় মাঝে মধ্যে আলোকে জোর করে বুকের মাঝে চেপে ধরে। আলো বাঁধন থেকে মুক্তি হতে চাইলে মেঘালয় আরও শক্ত করে আলোকে চেপে ধরল। তারপর মৃদু হেসে বলে, নাকটা চেপে ধরো 1 মিনিটের জন্য, তুমি খালি নিজের দিকটা ভাবো। আমার দিকটা ভাববার জন্য কে আছে? আলো। আলো মেঘালয়ের বুকের মাঝে সত্যি সত্যি নাক চেপে ঘাপটি মেরে রয়, মানুষটার কাছে আত্মসম্পূর্ণ করার জন্য যে সে সবসময় মুখিয়ে থাকবে। ধীরে ধীরে পরীক্ষার দিন ঘনিয়ে আসে। আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হবে। আলো সেই সন্ধ্যা থেকে পড়ার টেবিলে গিয়ে বসেছে। এখন রাত 11টা, এখনও আলো বসে আছে। মেঘালয় হসপিটাল থেকে ফিরে এসেছে। রুমে ঢুকতে দেখতে পেল আলো বই পড়ছে। মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে আলো ঘাড় গিয়ে ফিরিয়ে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হলো। মেঘালয় হেসে জিজ্ঞেস করলো, বাবুর আম্মু কি পড়াশোনার চাপে বাবুর কথা ভুলে যাচ্ছে নাকি? মেঘালয়ের কথা শুনে ঘাড় ফিরিয়ে বইয়ের ওপর দৃষ্টি রেখে জিভ কাটল। কপালে 1 হাত রেখে চুপচাপ বই পড়ার ভান করে বসে রইল। মেঘালয় আলোর নির্লিপ্ততা দেখে বুঝতে পারল তার বোকা বইয়ের বোকামি। কোনো মতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। তারপর আলোর সামনে গিয়ে আলোর হাত টেনে ধরে বলল, চলো এখন আমার সঙ্গে। খাওয়া দাওয়ার আগে তারপর বাকি সব কিছু। তুমি এতটা হেয়ালি কেন? আলো মাথা নিচু করে বলল, সরি। এই অবস্থায় সরি কি কাজ লাগবে বলো? হসপিটালে আজ কি হয়েছে জানো? একটা গর্ভবতী নারীর গাফিলতির কারণে তার বাচ্চা পেটে মারা গেছে, অথচ
সেই নারী টেরও পায়নি তার বাচ্চা পেটে মারা গিয়েছে। একজন 7 মাসের গর্ভবতী মহিলা গর্ভে বাচ্চার নড়াচড়া নাকি টের পায় না। ফর গড সেক আলো, আমাদের বাচ্চার কোনো সমস্যা যাতে না হয়। বি কেয়ারফুল। পড়াশোনা করো, তবে রাত জেগে নয়। সময় মতো খাওয়া দাওয়া করো, ওষুধ খাবে, হাসি খুশি থাকবে। দ্যাটস ইনাফ ফর ইউ। মেঘালয় কথাগুলো বলার সময় আলোর এক গালে হাত রাখে। আলো মেঘালয়ের হাতের ওপর হাতটা রেখে বলল, আপনার বাবুর খেয়াল আমি রাখব, কারণ বাবুর বাবা আপনি হলেও বাবুর মা কিন্তু আমি। মেঘালয়ের দুরু বুকে আরও কপালে চুমু দিয়ে মেঘালয় বলল, চলো রাতের খাবার খেয়ে আসি। আলোকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে রেখে মেঘালয় চলে রান্নাঘরে। ফ্রিজ খুলে খাবার বের করে চুলায় গরম করলো, তারপর টেবিলে এনে রাখলো। গরম করা খাবারের ভ্যাপসা গন্ধে আলোর গা গুলিয়ে উঠল। নাকের ওপর ওড়না চেপে উঠে দৌড় দিল বেসিনের দিকে। মেঘালয় সবে চেয়ারে বসেছিল, কিন্তু আলোর অবস্থা দেখে থম মেরে রইল কিছুক্ষণ। তারপর আলোর কাছে এগিয়ে যায়। আলো ততক্ষণে বমি করে অবস্থা খারাপ, মুখে পানির ছিটা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেঘালয় আলোর পিছনে এসে দাঁড়ালো। আলো পিছনে ফিরল। মেঘালয়কে দেখে কোনো মতে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি আবার উঠে এলেন কেন? মেঘালয়ের জবাব দিতে ইচ্ছে করে না। মাতৃত্বের স্বাদ পাওয়া যে সহজ বিষয় না, ইদানিং টের পাচ্ছে মেঘালয়। বইয়ে যতটা পড়েছে তার চেয়ে বেশি অনুভব করতে পারছে আলোকে দেখে। একজন মা সন্তান গর্ভে এলেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে, কিন্তু একজন পিতা সন্তান পৃথিবীর আলোর দেখার পর পিতৃত্বের স্বাদ পায়। একজন মা যদি তার দেহে ক্ষয় করে সন্তানকে গর্ভে জায়গা দিতে পারে, তাহলে একজন বাবা সেই সন্তানকে দুনিয়ার বুকে নিজের পায়ে দাঁড় করাতে নিজের শরীরের ঘাম রক্ত পানি করে পরিশ্রম করতে পারে। মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল। আলো ভাত খেলো না, 1 গ্লাস দুধ এবং আপেল একটা খেয়ে ঘুমাতে চলে গেল। সেই রাতে মেঘালয়ের ঘুম এলো না অকারণেই। মেঘালয়ের মনে কু ডাকছিল। ওর বারবার মনে হচ্ছিল যে ওর মায়ের কিছু হয়েছে। মেঘালয় অস্থির হয়ে মাসফির নাম্বারে যখন কল করলো, তখন ইন্ডিয়ায় স্থানীয় সময় রাত 2টো। এত রাতে মেঘালয়ের কল এসেছে দেখে মাসফি ধরফরিয়ে উঠে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো মেঘালয়ের চিন্তিত স্বরে বলা কথা, মা কেমন আছে ভাইয়া? আমার এত অস্থির লাগছে কেন? মনে হচ্ছে আমার কলিজাকে যেন বের করে আনতে চাইছে। মেঘালয়ের কথা শুনে মাসফি তাকে আশ্বস্ত করতে বলল, আমার ঠিক আছে, তুই দুশ্চিন্তা না করে ঘুমিয়ে থাক। ঘুম আসছে না ভাইয়া? আল্লাহ ভরসা, কিছুই হবে না, ঘুমিয়ে পড় গিয়ে। ইনশাল্লাহ আম্মা সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা আশা দিয়েছে। মাসফি মেঘালয়কে বুঝিয়ে সুজিয়ে কল কেটে দিল। মেঘালয় বারান্দায় দাঁড়িয়ে রইল। এমন অস্থিরতা এর আগে সে কখনো অনুভব করেনি। মেঘালয় রুমে ফিরে আসে, বিছানায় গিয়ে বসলো। বারান্দা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে। চাঁদের আলোয় মেঘালয়ের আলোর মুখটা স্পষ্ট হয়ে যায়। মেঘালয় আলোর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দৃষ্টি যায় আলোর বাড়ন্ত গর্ভের দিকে। 4 মাসের প্রেগন্যান্সির চলছে আলোর। হুট করে মনে এক ভয়ঙ্কর খেয়াল এলো। মেঘালয় অস্থির হয়ে যায়। অস্থিরতা কমাতে সে মরিয়া হয়ে যায়, কিন্তু অস্থিরতা যেন মাথা চারা দিয়ে পড়ছে। গল্প মেঘের ওপারে আলো।